কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। প্রতি বছর লাখো পর্যটকের ভিড় হয় এই কক্সবাজারে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। আজ আমরা যাব সেই কক্সবাজার আপনাদের সাথে নিয়ে। চেষ্টা করব আপনাদেরকে কক্সবাজারের একটা ফিল দেওয়ার জন্য। আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা কলাতলি মোড়েই ডাইনামিক এসএস রিসর্ট নামে একটি রিসর্টে বা হোটেলে রুম বুক দিয়ে নিলাম। 1000 টাকায় 3 জন থাকার মতো এসি রুম হিসেবে রুমগুলো মোটামুটি ভালোই ছিল, আর হোটেল থেকে ভিউটাও খুব সুন্দর ছিল। এখন আমরা যাব সমুদ্রে কিছুক্ষণ দাপাদাপি করে তারপর আমরা যাব লাঞ্চ করতে। আমরা কলাতলি মোড়েই হোটেল নিয়েছিলাম যেন হেঁটেই সমুদ্রে যাওয়া যায়। আর কলাতলি মোড় থেকে সমুদ্র সৈকত একদমই কাছে, আমার মনে হয় সবচেয়ে কাছে কলাতলি মোড় থেকেই, কারণ সুগন্ধা থেকে বা অন্য লাবণী থেকে একটু দূরে হয়ে যায়। যাই হোক, চলুন আমরা সমুদ্রে চলে এসেছি। আমি কক্সবাজার বহুবার এলেও আলভি আর রায়ান কিন্তু প্রথমবার এসেছে কক্সবাজার। রায়ান অনেক ছোটবেলায় কক্সবাজার এসেছিল, কিন্তু আলভির জন্য এটাই ফার্স্ট টাইম। আর আমার মেয়ে ওয়াফিয়া তো অনেকবার এসেছে, তবে সে পানিতে নামতো না এর আগে, এই প্রথম সে পানিতে নামলো। আমরা এইমাত্রই গরম গরম উত্তপ্ত বালু পেরিয়ে এসেছি। এখন সমুদ্রের ঠান্ডা পানিতে গা ভিজিয়ে নিব। বালু যতটা গরম ছিল পানি ততটাই ঠান্ডা। গায়ে লাগার সাথে সাথেই শীত লাগা শুরু হয়ে গেল, এত ঠান্ডা পানি। আমরা প্রায় ঘন্টা দুয়েক এখানে দাপাদাপি করব, তারপর লাঞ্চের জন্য যাব। অনেক দিন পর কক্সবাজার এসেছি, অনেক ভালো লাগছে। তবে আজকে কক্সবাজারে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। আপনারা কি কখনো কক্সবাজার এসে মাছ ধরেছেন? আজকে আমরা আপনাদের কক্সবাজারে এসে মাছ ধরা দেখাবো, তাও একটি দুটি নয়, মুঠো মুঠো মাছ। আর তার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বলেছিলাম তো আজ কক্সবাজারে মাছ ধরে দেখাবো। দেখুন, মুঠো মুঠো মাছ। বাচ্চারা পলিথিনে করে কালেক্ট করছে মাছ। জানি না কিভাবে এলো বা কোথা এলো এত এত মাছ। হয়তো কোনো গভীর সমুদ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বা এমন কিছু, নয়তো এত মাছ আগে দেখিনি। আমরা হাঁটছিলাম, পায়ের নিচে মরা মাছ বাঁধছিল। মাছগুলো মরা ছিল, তবে মনে হচ্ছিল যে তাজা, একেবারে রিসেন্টলি মরেছে, এমন পচে যায়নি। আর প্রচুর মাছ ছিল। আমরা যেখানে হাঁটছিলাম, দেখেন এই বাচ্চাটিও মাছ নিয়ে এসেছে। কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে মরা মাছ পাওয়ার ঘটনাটা এই বাচ্চাদের ভাষ্যমতে ট্রলার থেকে ফেলে দেওয়া মাছ। তবে বাস্তবতা এমন নয়, কারণ ট্রলার থেকে এত মাছ ফেলা সম্ভব নয়। আর পরবর্তীতে এইটি দেখেছিলাম যে কক্সবাজারে প্রচুর মরা মাছ পাওয়া যাচ্ছে। এর রহস্য আসলে কেউই জানে না। দীর্ঘ সময় সুইমিংয়ের পর আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে গোসল সেরে আমরা চলে যাব দুপুরে লাঞ্চ করতে, এবং লাঞ্চের পর আমরা বের হয়ে যাব ইনানির উদ্দেশ্যে। আমরা হচ্ছি বাজেট ট্রাভেলার, আর তাই খুঁজি কম বাজেটের মাঝে সবচেয়ে সেরাটা। আমরা খাবারের জন্য বেছে নিলাম এমনই এক সেরা হোটেল, নাম যার ওশান রেস্তোরাঁ।
এটি হোটেল সমুদ্র বিলাসের নিচতলায় অবস্থিত এবং হোটেল সি ক্রাউনের পাশে এবং সাইমনের পাশে। এই হোটেলটি থেকে আপনি সরাসরি সমুদ্র দেখতে পারবেন। এই হোটেলটি আমরা পছন্দ করার মূল কারণ হলো এর খাবারের মান। হোটেল ওশান রেস্তোরাঁর খাবারের মান অত্যন্ত ভালো। আমরা 3 বেলায় এই হোটেলেই খেয়েছি। আর হোটেল থেকে খাওয়ার সময় বসে সমুদ্রের গর্জন তো ফ্রি রয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে চলে যাব এখন কলাতলি মোড়ে। কলাতলি মোড় থেকে আমরা একটি সিএনজি বা অটো নিয়ে নেব, দেখি আমরা কি পাই। খাওয়া দাওয়া শেষেই আমরা একটি সিএনজি পেয়ে গেলাম, যে আমাদেরকে কাঙ্ক্ষিত ভাড়ায় নিয়ে গেল। আমরা মাত্র 300 টাকায় একটি সিএনজি পেয়ে গেলাম ইনানি যাবার জন্য, যেটা আসলেই তুলনামূলক কম ছিল বা যেটাকে বলে ন্যায্য ভাড়া। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। এটা অনেকটা নৈসর্গিক সৌন্দর্য বলা যায়। এক পাশে ছোট ছোট পাহাড় বা টিলা, আরেক পাশে সমুদ্র। পাহাড়গুলো যেন সমুদ্রের বাঁধ হিসেবে রয়েছে। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ ইনানিতে। দাবদাহ থেকে বাঁচার জন্য অন্তত একটা হ্যাট খুব দরকার। এখন দেখি পছন্দ মতো একটা হ্যাট পাই কিনা। এই হ্যাটটা ঢাকায় কেউ 200 টাকায় কিনতে পারবেন কিনা জানাবেন। বিকেলের গোধূলি লগ্ন, সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। চমৎকার সুন্দর একটা পরিবেশ। আমরা চলে এসেছি ইনানিতে। ইনানি সমুদ্র সৈকত বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে উদীয়মান বাগ হচ্ছে ইনানি। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত। হিমছড়ি ছাড়িয়ে এই সমুদ্র সৈকতটির নাম ইনানি। কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতগুলোর মতো ইনানি কিন্তু শুধু বালুময় সমুদ্র সৈকত নয়। ইনানিতে আপনার দেখা মিলবে প্রবালের। ভাটার সময় এখানে প্রচুর প্রবাল দেখতে পাওয়া যায়। আমরা ইনানিতে এসে হর্স রাইডিং করেছিলাম। চলুন আমাদের হর্স রাইডিংয়ের কিছু ভিডিও দেখাই। আপনারা যারা ঘোড়ায় চড়বেন তারা অবশ্যই মিনিট হিসেবে ঘোড়া ভাড়া করে নেবেন। 15 মিনিট 20 মিনিট যাই হোক, মিনিট হিসেবে তাদের সাথে ভাড়া করে নেবেন। 50 থেকে 100 টাকার মতো নিতে পারে ভাড়া। ইনানিতে এসে এত সুন্দর সুন্দর প্রবাল দেখেছি আমরা, যে আমাদের কাছে মনে হয়েছে আমরা সেন্ট মার্টিনেই আছি। এই প্রবালগুলো শুধু ভাটার সময় দেখতে পাবেন। জোয়ারের সময় এলে অন্য অন্য বিচের মতোই এটাও বালুময় সমুদ্র সৈকত মনে হবে। তবে পানিতে নামলেই বুঝতে পারবেন, যখন প্রবালে পা আটকে যাবে তখন বোঝা যাবে যে আসলে এটা অন্যান্য বিচের মতো না। আর তাই ইনানিতে গোসল না করার পরামর্শ রইল আমার, কারণ যেহেতু এটা প্রবাল দ্বীপ, যে কোনো সময় প্রবালে পা আটকে যেতে পারে।
প্রবালগুলো যথাক্রমে পিচ্ছিল এবং ধারালো, তাই হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ইনানির পানি হয়তো সেন্ট মার্টিনের মতো নীল নয়, তবে পানি একদম পরিষ্কার, টলটলা পরিষ্কার। আপনি পানির নিচের মাছও দেখতে পাবেন, আর মাছ অবশ্যই দেখতে পাবেন, কারণ ইনানিতে ছোট ছোট মাছ প্রবালের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায়। বিকেল শেষে সন্ধ্যা গড়িয়ে এলো, আর সন্ধ্যার পর ইরানি বিচ মোটেই নিরাপদ নয়। তাই আমরা উঠে এলাম বিচ থেকে উঠে আসতেই চোখে পড়ল দৃষ্টিনন্দন একটি রিসোর্ট, নাম তার পেবেলস্টোন রিসোর্ট। রিসোর্টটি খুবই সুন্দর, তবে একেবারেই নিরিবিলি, মনে হচ্ছিল রিসোর্টে যেন কেউই নেই। আমরা অনেকটা ভয়েই রিসোর্টের ভিতর দিয়ে মেইন রাস্তায় উঠছিলাম। তবে রিসর্টটা আসলেই সুন্দর এবং দৃষ্টিনন্দন। আপনারা কেউ যদি খুব রিল্যাক্স একটা ট্যুর দিতে চান তাহলে এখানে আসতে পারেন। আমাদের ইনানি ভ্রমণ প্রায় শেষ। আমরা এখন সোজা চলে যাব কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে আসতেই আপনাদের প্রথম যে জিনিসটি চোখে পড়বে তা হলো জ্যান্ত কাঁকড়া। এখানে আপনাদের পছন্দ মতো কাঁকড়া বেছে নিতে পারবেন। জ্যান্ত কাঁকড়া, যে কাঁকড়াটা আপনাদের পছন্দ হবে সেই কাঁকড়াটাই বেছে নিয়ে দরদাম করে তাদের দিলে তারা সেটা রান্না করে দিবে বা ভেজে দিবে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মাছ ভাজা বিক্রি করার এই জায়গাটা যে কোনো রিকশাওয়ালাকে বললেই আপনাকে চিনিয়ে দিবে। তারপরও আমি একটু ছোট্ট করে বলে দিই, সুগন্ধা পয়েন্টের হোটেল দি কক্সটুডের যে মোড়টা রয়েছে এই মোড়টাতেই সাধারণত মাছ ভাজা বিক্রি করে। যদিও পুরো রোড জুড়েই এই মাছ ভাজা পাওয়া যায়। সুগন্ধা পয়েন্টের পুরো রাস্তায় আপনারা এমন ছোট বড় অনেক মাছ ভাজার দোকান পেয়ে যাবেন। এখান থেকে একেবারে তাজা মাছও আপনারা পছন্দ করে বেছে নিতে পারবেন, আবার অর্ধ ভাজা মাছও আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আমাদের পছন্দ মতো কিছু মাছ বাছাই করে নিব রাতের খাবারের জন্য। আপনারা চাইলে ফিশ বারবিকিউও নিতে পারেন অথবা ফিশ ফ্রাইও নিতে পারেন, যার যেমন পছন্দ। তবে আমরা দুভাবেই নিয়েছিলাম, কোনো মাছ ফ্রাই করে নিয়েছি তো কোনোটা বারবিকিউ করে নিয়েছি। তবে আমাদের কাছে বেস্ট মনে হয়েছে ফিশ বারবিকিউটা। মানে ওর লেগে একটা কথা কম দেব আলবি কই, আমি তো কই না যে একবার খেলে তুমি আকাশ দিতে থাকবে। আমাদের মাছটা তারা প্রসেস করছে, চলুন দেখে নেই কিভাবে সামুদ্রিক মাছ প্রসেস করে।
আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা রাস্তার পাশে ছোট্ট একটি বারবিকিউ চুলায় আমাদের ফিশ এবং অন্যান্য যেগুলো রয়েছে যেমন কাঁকড়া বা স্কুইড এগুলো বারবিকিউ করে দিচ্ছে। কক্সবাজারের প্রায় প্রতিটি হোটেলেই আপনারা ফিশ ফ্রাই এবং ফিশ বারবিকিউ পেয়ে যাবেন, তবে সামুদ্রিক মাছের ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ দুটোই খুব এক্সপেন্সিভ। তবে তুলনামূলক আপনারা এই সুগন্ধা পয়েন্টের এই রোডটিতে একটু কমে পেয়ে যাবেন। যেমন যে সাইজের মাছটি আপনারা হোটেল থেকে নিলে 1500-1600 টাকা পড়বে, সেটি আপনারা এখানে পেয়ে যাবেন 400-500 টাকায়। ফিশ ফ্রাই আর ফিশ বারবিকিউ খেয়ে আমরা রাতে আর ডিনার করতে পারিনি, তাতেই আমাদের পেট ভরে গিয়েছিল। আমরা ভেবেছিলাম রাতে আবার ডিনার করতে আসব, কিন্তু তার হয় নাই। আমরা খুব ভোরে চলে আসি সূর্য উদয় দেখতে। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র, এ নিয়ে মনোরম কক্সবাজার। নীল জলরাশি আর শস্য গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি, একসময় এটি প্যানোয়া নামেও পরিচিত ছিল। প্যানোয়া অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকা হলুদ ফুলে ঝকমক করত। আধুনিক কক্সবাজারের নামকরণ হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন, এটি কক্স সাহেবের বাজার নামে পরিচিত পায়। সেখান থেকে কক্সবাজার নামের উৎপত্তি। সকালে কিছুটা সময় সমুদ্র সৈকতে কাটিয়ে আমরা চলে এলাম নাস্তা করতে। কক্সবাজারের সকালের নাস্তাটা কিন্তু এক কথায় অসাধারণ। হ্যাঁ, আমরা ঢাকায় হয়তো মজার মজার নাস্তা খাই, মজার স্যুপ খাই, নেহারি খাই, তবে কক্সবাজারের মুগ ডাল ভুনাটা সবজি দিয়ে খেতে এত মজা লাগে। মজার মজার খাবার পেয়ে খাবার একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তাই এখন একটু হাঁটাহাঁটি করতে হবে। এখান থেকে কলাতলি পর্যন্ত যাব আমরা হেঁটে, তারপর সেখান থেকে হিমছড়ির গাড়ি বা সিএনজি বা অটো যাই পাই সেটা নিয়ে নেব। আমরা এখন যাচ্ছি হোটেল সি ক্রাউনের পাশ দিয়ে। আমরা এর আগে হোটেল সি ক্রাউনে উঠেছিলাম, চমৎকার একটি হোটেল। হোটেল থেকেই সমুদ্র দেখা যায়, আর যদি একদম ফ্রন্ট ভিউর রুমগুলো নিতে পারি তাহলে তো কথাই নেই। যাই হোক, চলুন আমরা আমাদের গন্তব্যে যাই। দেখতে দেখতে আমরা চলে এসেছি কলাতলির ডলফিন মোড়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই ডলফিন না, ওটা আসলে শার্ক। তবে জানি না কেন লোকে এটাকে ডলফিন মোড় বলে। তবে যেহেতু এটার নাম ডলফিন মোড়, তাই আমাদেরও ডলফিন মোড়ই বলতে হবে, কারণ শার্কের মোড় বললে অনেকেই হয়তো চিনবে না, কিন্তু ডলফিন মোড় বললে সবাই এটাকে চিনবে, যদিও ভাস্কর্য দিয়ে রেখেছে শার্কের। কলাতলি থেকে আমরা চলে যাব এখন হিমছড়ি, আর সেজন্য আমাদের খুঁজতে হবে একটি অটো। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য সময় ঝর্ণায় পানি থাকে না বা শুষ্ক থাকে। ঝর্ণা আমাদের বরাবরই প্রিয়, আর আমরা বান্দরবান গিয়ে এবার ঝর্ণা দেখতে পাইনি, তাই এটি ছিল যেন আমাদের কাছে মেঘনা চাইতেই বৃষ্টি। আমরা ঝর্ণা পেয়ে মন ভরে স্বাদ মিটিয়ে গোসল করে নিলাম ঝর্ণার পানিতে। আমাদের মতো করে কেউই এভাবে ঝর্ণায় গোসল করেনি বা এতটা উপভোগ করেনি। আমাদের ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটি টিপস দিয়ে দিই, সেটি হচ্ছে আপনারা কখনোই আপ ডাউন রিজার্ভ করে সিএনজি বা অটোরিকশা নিয়ে আসবেন না, তাহলে
তারা আপনাদেরকে তাড়া দিতে থাকবে। আর যদি আপনারা এমনিতেই একটি সিএনজি বা অটোরিকশা করে আসেন বা লোকালে আসেন, তাহলে আপনাদের সুবিধা কী হবে, নিজের ইচ্ছে মতো যতক্ষণ ইচ্ছে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, পুরোপুরি উপভোগ করতে পারবেন, কেউ তাড়া দেবার থাকবে না। আর হ্যাঁ, এটি লোকালয়, আর এখানে আসা যাওয়ার জন্য আপনি সবসময় গাড়ি পেয়ে যাবেন। হিমছড়ির আরেকটি সৌন্দর্য হলো এর পাহাড়ের উপর থেকে অসাধারণ সুন্দর ভিউটা। হিমছড়ি থেকে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে সেই একই রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু গোসল করে নিলাম সমুদ্রে, যেহেতু আজকেই শেষ দিন, আমরা চলে যাব আজকে রাতের গাড়িতেই। আমাদের সবারই শরীর খুব ক্লান্ত, আর আমরা দুপুরের খাবারের পর সেই যে একটা ঘুম দিলাম, উঠতে উঠতে একেবারে সন্ধ্যা। তারপরও আমাদের উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু আমাদের গাড়ি রাত্রে, আমাদের উঠতেই হবে। কিছু কেনাকাটাও বাকি রয়েছে, আর কিছু সৌন্দর্য দেখা বাকি। এখন আমরা চলে এসেছি সি ল্যাম্প বিচ ক্যাফেতে। এই সি ল্যাম্প বিচ ক্যাফেটি মূলত কলাতলি থেকেই একটু হাতের ডানে আগে বাড়লেই দেখা পাবেন। অনেকেই আমরা কলাতলি আসি, কিন্তু সি ল্যাম্প বিচ ক্যাফেটি না দেখেই চলে যাই। এর পাশে আরও একটি ক্যাফে রয়েছে, চলুন দেখাই। সি ল্যাম্প বিচ ক্যাফের ঠিক পাশেই রয়েছে আরেকটি রেস্টুরেন্ট, এটি স্যান্ডি বিচ রেস্টুরেন্ট। এটিও একেবারেই কলাতলি বিচের উপরেই অবস্থিত। রেস্টুরেন্টগুলো এত সুন্দর যে কারো মনোমুগ্ধ করবে, তবে রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। ঢাকায় ফেরার আগে শেষ মুহূর্তের কিছু কেনাকাটা চলছে। কিছু আচার, কিছু বাদাম, কিছু চকলেট, এগুলো না আনলেই কি হয়। অনেক আনন্দ আর ঘোরাঘুরির এখন প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসবে। আমরা এখন হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, যেন বাস আসলেই আমরা বাসে উঠে পড়তে পারি। আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটি লাইক দিয়ে দেওয়ার, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার অনুরোধ থাকবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যারা আমাদের বান্দরবানের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য ভিডিওর এন্ড স্ক্রিনে বান্দরবানের ভিডিওর লিংক দিয়ে দিব। তাছাড়াও ভিডিওর ডেসক্রিপশন থেকেও আপনারা চাইলে বান্দরবানের ভিডিও দেখে আসতে পারেন। বান্দরবানের ভিডিও ছাড়াও আমাদের আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও রয়েছে, যেমন পদ্মা সেতুর ভিডিও, তাছাড়াও ঢাকায় কোথায় কম খরচে ঘুরবেন বা কোথায় কম খরচে সুইমিং করতে পারবেন সে সংক্রান্ত ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। Welcome to Tips and Travel Blog, your virtual guide.